দেখ আমরা তোদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিয়েছি এবং তোদের এখন পরীক্ষা, সেই স্বার্থে আমরা মডেল কিছু সেট নিয়ে এসেছি, যেই সেটগুলোকে তোদের সঙ্গে আমরা আলোচনা করে দিচ্ছি, যেটা থেকে তোদের পরীক্ষাতে একটুখানি হলেও সুবিধা পাবি, রাইট? তো সেই কথা মাথায় রেখে আমরা যে জিনিসগুলোকে তোদের সঙ্গে ডিসকাশন করতে চলেছি সেগুলো হচ্ছে, দেখ, কয়েকটা কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, যেটাকে নিয়ে আমরা ডিসকাশন করব, সেটা আসছে কি, দেখতো না, একটা ইকুয়েশন দেওয়া আছে, ফোর্স ইকুয়াল টু সামথিং কিছু দেওয়া আছে সমীকরণটিতে। এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। পি এর একক কোন রাশির সমতুল্য? আমরা দেখ সবাই শিখেছি কি এ ইকুয়াল টু কত হয়, বি প্লাস সি। যদি এরকম হয় তখন এ এর ডাইমেনশন, বি এর ডাইমেনশন এবং সি এর ডাইমেনশন সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারছি কি, দেখতো এফ এর ডাইমেনশন পি ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ডাইমেনশনের সাথে সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো কত, পি বাই টি। তাহলে পি এর ডাইমেনশন তোর কত আসবে, ফোর্স আর টাইমের ডাইমেনশনের সাথে সমান আসবে। এবার দেখ ফোর্স ইন্টু টাইম, সেটা মানেই আমরা কত শিখেছি, ভরবেগ, তাই তো? ফোর্স ইন্টু টাইম সেটা মানেই আমরা সবাই কত শিখেছি, ভরবেগ। তার কারণ কি, তার কারণ হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেখান থেকে শিখেছি কি, চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকেই বলেছিলাম কত, ফোর্স। অর্থাৎ ডেল্টা পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন, সেটা মানেই কত ছিল, এফ ইন্টু ডেল্টা টি। তাহলে আমরা বলে দিচ্ছি কি ভরবেগ, তার ভ্যালুটাকে কত আসবে না, এই ইকুয়েশন দিয়ে লিখতে পারো। তাই একের দাগেরটার ক্ষেত্রে সঠিক অপশান আসবে কোনটা, বি। এবারে দেখ আমাদের কাছে আছে কোনটা, অ্যাভোগাড্রো সংখ্যার মান। অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে বলেছে সার্থক অঙ্ক সংখ্যা কত। অর্থাৎ সার্থক অঙ্ক সংখ্যা বলতে আমাদের কি জানতে চেয়েছে, সিগনিফিক্যান্ট ফিগার। বলো, দেখ 10 এর পাওয়ারেতে যা কিছু থাকে সেটাকে সিগনিফিক্যান্ট ফিগার নিতে হয় না, আমাদের নিতে হয় কোনটা, এখানে যেটা আছে। অর্থাৎ এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, 4টে। তাহলে এটার অ্যান্সার হিসেবে আমরা ট্রিট করবো কোনটা, 4টে। তাহলে এখানটাকে দেখে নিচ্ছি, অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে না, 4টে। তাহলে এটার অ্যান্সার কোনটা এসে যাবে, অপশান 1। পরেরটা দেখ, এখানটাতে কি বলা হয়েছে না, ভার্নিয়ার ক্যালিপারের মূল ঘরের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখছি কি 19 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু কত, 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে দেখ সেখান থেকে আমরা করতে পারবো কি, 19/20 মেন স্কেল ডিভিশন, সেটা মানে কত আসবে, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার এই কোয়েশ্চেনে কি বলেছে, যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলেছে 0.1 মিলিমিটার। তাহলে দেখ লঘিষ্ঠ ধ্রুবক মানে কত, লিস্ট কাউন্ট, তার ভ্যালু আমরা কত শিখেছি, 1 mst মাইনাস 1 vst। দেখ 1 vst এর ভ্যালুটাকে আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি, কত পাচ্ছি, দেখ 1 mst মাইনাস 19/20 mst। তাহলে সেখান থেকে ভ্যালুটা কত পাচ্ছি, 1/20 mst। তাহলে 1 mst অর্থাৎ মেন স্কেলের একটা ছোট ঘর, তার ভ্যালু কত পাবো, দেখ তো 20 ইন্টু লিস্ট কাউন্ট। তাহলে দেখ 20 লিস্ট কাউন্টের ভ্যালু কত আছে, 0.1 মিলিমিটার। তাহলে দেখ না 20কে 0.1 মিলিমিটার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো, 2 মিলিমিটার। তাহলে এখান থেকে দেখে নিলাম কি, একটা মেন স্কেলের ছোট ঘর, তার ভ্যালু কত আসবে, 2 মিলিমিটার। অর্থাৎ এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা অ্যান্সার হিসাবে পেয়ে যাবো কাকে না, 2 মিলিমিটারকে। হলো? তাহলে দেখ এমন কোনো কিছু কাজ ছিল না, আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে নিলাম, তোরা এটাকে দেখে নিবি। এর পরেরটাতে চল। এর পরেরটাতে কি বলা আছে দেখতো, একটি বিমান থেকে একটি প্যারাশুট ফেলা হলো, 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুললো এবং 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নিচে নামতে থাকলো। ওকে, তাহলে আমাদের প্রথমেতে কি বলা হচ্ছে, প্যারাশুটটা 10 সেন্টিমিটার জার্নি করেছে। তো 10 সেন্টিমিটার জার্নি করলে প্যারাশুটের ভেলোসিটি কত আসবে, সবাই শিখেছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, জাস্ট ড্রপ করা হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি 0।
অ্যাক্সিলারেশন কত, দেন যখন ফ্রি ফল হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে সমান হবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। টাইম কতখানি আছে 10, তাহলে তার ভেলোসিটি কত পাচ্ছি 10 সেকেন্ড পরে 100 মিটার পার সেকেন্ড। তারপর থেকে সে কি করেছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনেতে নিচে নামতে নেমেছে। ওকে, তাহলে দেখ তারপর থেকে তার অ্যাক্সিলারেশন কত হয়েছে না -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু একটা কথা দেখ, যতক্ষণ সে 10 সেকেন্ড পড়েছে 10 সেকেন্ডে সে ডিস্টেন্স কতখানি কভার করেছে, নিশ্চয়ই আমরা লিখতে পারবো s = হাফ অফ a t স্কোয়ার। হাফ a এর ভ্যালু 10, t স্কোয়ার মানে কত আসছে 100, তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে কত আসছে 5, অর্থাৎ সেখান থেকে দেখে নিলাম সেটা ডিস্টেন্স যেটা কভার করছে সেটা হচ্ছে 500 মিটার। তাহলে এখান থেকে দেখে নিলাম কোনো বডি যে ডিস্টেন্স কভার করছে যতক্ষণ তার ফ্রি ফল হচ্ছে সেটা হচ্ছে কতখানি 500 মিটার। ভেলোসিটি কত পেলাম 100 মিটার পার সেকেন্ড। এবারে দেখ এখান থেকে বডিটা পড়ছে কত থেকে, বডি ফলস ফ্রম 2495 মিটার, তাই তো? তো যদি বডিটা 2495 মিটার থেকে পড়ে তাহলে এখন তার আর বাকি ডিস্টেন্স কতখানি কভার করতে হবে? এমনি ফ্রি ফলের সময় সে 500 মিটার কভার করে ফেলেছে, এখন তাহলে তাকে যে ডিস্টেন্সটা আর এক্সট্রা কভার করতে হবে প্যারাশুট ওপেন করার পরে সেটা আসছে কত 2495 মাইনাস 500, মানে সেখান থেকে আমরা পাচ্ছি কত 1995 মিটার, তাই তো? তাহলে এখান থেকে দেখে নিচ্ছি কি বডিটা আমাদের এখন তাকে যেটা কভার করতে হবে সেটা আসছে কত 1995 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। এবার আমাদের জানতে চেয়েছে কি ভূমি স্পর্শ সে কত বেগে করবে, তাহলে তার জন্য আমাদের কাছে ফর্মুলা কত আছে v² = u² + 2as। দেখ ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, এই যে 100, কেননা ওটার পর থেকেই তো সে প্যারাশুট ওপেন করেছিল, তাহলে 100² - 2, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত 10, আমাদের ডিস্টেন্স কভার কতখানি করছে 1995। তাহলে এই যে যদি আমি ভ্যালুটাকে বসিয়ে দিই, সরি এখান থেকে 10 বসালাম, এখান থেকে অ্যাক্সিলারেশন তার কতখানি ছিল না বলে দেওয়া হয়েছিল কি সেটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামছে, তাহলে এখানটাতে লিখে দিলাম কত 2.5। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা জিনিসটাকে সিম্পলিফিকেশান করি কত পাচ্ছি দেখ তো 10,000 মাইনাস এখান থেকে পাচ্ছি কত দেখ 9975, তাহলে সেখান থেকে পেলাম কত 25। তাহলে তখন ভূমিতে টাচ করার সময় তার ভেলোসিটি কত পাবো √25, মানে পাচ্ছি কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখ এই জিনিসটাতে দেখে নিলাম সে কত বেগে ভূমি স্পর্শ করবে, সেটা আসছে কত দেখ 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই জিনিসটার ক্ষেত্রে তোরা কারেক্ট অপশান হিসেবে কাকে টিক করে নিচ্ছিস না অপশান সি, বোঝা গেল? পরবর্তী কোয়েশ্চেনের কথা কি বলেছে, পরবর্তী কোয়েশ্চেনের কথাতে যেটা বলে দেওয়া আছে তেমন কিছু নয়, মোটামুটি ইজি রেঞ্জেরই কোয়েশ্চেন দেওয়া হয়েছে। দেখ কোনো বডি রেস্ট থেকে যখন জার্নি স্টার্ট করেছে তখন তার পজিশান 0 ছিল, তার ভেলোসিটি দেওয়া আছে এই ইকুয়েশন দিয়ে বের করতে বলেছে সরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হবে। তাহলে দেখ আমরা লিখতে পারছি কত v = a × √x, v মানে আমরা সবাই শিখেছি কত dx/dt, সেটা ইকুয়াল টু কত আসছে a√x, তাহলে এখান থেকে আমরা পাবো কত dx/√x, সেটা ইকুয়াল টু কত আসছে a × dt। তাহলে দেখ বোথ সাইডেতে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের লেফট সাইডটাতে ভ্যালুটা কত পেয়ে যাব, লেফট সাইডেতে ভ্যালু পাবো √x ডিভাইডেড বাই হাফ। দেখ আমি আর ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেখালাম না, তোরা নিজেরা করে নিবি, সেটা ইকুয়াল টু কত পাবো a × t, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত √x = হাফ at, তাই তো? তাহলে সেখান থেকে x = কত পাবো, x = পাবো 1/4a² × t², অর্থাৎ দেখ দেখছিস কি পজিশান সেটা আসছে কি প্রপোর্শনাল টু t²। তাহলে দেখ সরণ সময়ের সাথে কীরকমভাবে চেঞ্জেস আসবে না t² এর সাথে চেঞ্জেস আসবে। তাই 5-এর দাগের কোয়েশ্চেনটার অ্যান্সার হিসাবে আমরা কাকে ট্রিট করে নেব না অপশান এ কে ট্রিট করে নেব। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখ
একটি বস্তুকে মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলো, এটি গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করে। ওকে, তাহলে দেখ বডিটাকে আমাদের জাস্ট উপর থেকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে 0। আমি এটুকুনি ধরে নিচ্ছি টোটাল জার্নি টাইম হচ্ছে কত, টি। ওকে, টোটাল জার্নি টাইম মানে ওপর থেকে নিচে অবধি ফল করতে তার যেটা টাইম লাগছে সেটা আসছে কত, টি। তাহলে দেখ নিশ্চয়ই আমরা লিখতে পারবো কি, সে যে জার্নিটা করছে সেটা এস ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখ হাফ অফ এটি স্কোয়ার। এ মানে কত, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা গিয়েছিল কি টোটাল টি সময়তে সে যে জার্নিটা করবে। কিন্তু আমাদের কোয়েশ্চেনেতে কি বলে দেওয়া হয়েছে, কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে সে t-2 সেকেন্ডে কতখানি গেছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। লাস্ট 2 সেকেন্ডে তার বলে দেওয়া আছে। তাহলে আমি যদি বলি এখান থেকে সে লাস্ট যে 2 সেকেন্ড গেছে, অর্থাৎ সেখানটাতে সে কতখানি গেছে, লাস্ট 2 সেকেন্ডে গেছে 40 মিটার। তার মানে সে টোটাল ডিস্টেন্সের কতখানি কভার করেছিল সেখানটা থেকে, নিশ্চয়ই s-40 কভার করেছিল। কতক্ষণেতে, t-2 সেকেন্ডে। তাহলে সেখান থেকে লিখে দিচ্ছি কত, s-40 ইকুয়াল টু কত, এটা। তাহলে দেখ এস এর ভ্যালুটা কত পেলাম, আমরা আগের ইকুয়েশনটা থেকেই পেলাম, হাফ অফ এটি স্কোয়ার -40 ইকুয়াল টু কত পাচ্ছি দেখ তো, হাফ অফ এ ইন্টু t-2 এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখে দিই না, t-2 এর হোল স্কোয়ার মানে জিনিসটা কত আসছে, t স্কোয়ার -2t + 4, তাই তো। তাহলে এখান থেকে যদি এবারে আমি ভ্যালুসগুলোকে বসাই, এর ভ্যালু কত আছে 10, তাহলে আমাদের এখান থেকে এর ভ্যালু 10 বসালে কত পাচ্ছি দেখ না, 5t স্কোয়ার -40 ইকুয়াল টু আমাদের এখান থেকে পাচ্ছি কত, 5 ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি t স্কোয়ার -2t + 4। সমস্ত জায়গা থেকে 5 কমন নিয়ে কেটে নিলে কত পাচ্ছি দেখ তো, t স্কোয়ার -8 ইকুয়াল টু t স্কোয়ার -2t + 4, তাই তো। দোট সাইড থেকে t স্কোয়ার কেটে গেল, গেলে আমরা কত পাচ্ছি দেখ তো, গেলে পাচ্ছি 2t ইকুয়াল টু 12, তাই তো। 2t ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি, আমাদের এখান থেকে চলে যাচ্ছে কত, 5×4 = 20। তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পাচ্ছি কত, 2t ইকুয়াল টু 12। তাই হলো তো, নিশ্চয়ই অসুবিধা নেই কিছু। আচ্ছা, এখানে থেকে 1 মিনিট, এখান থেকে আমি যে স্কোয়ারটা করেছিলাম এটা আসবে কত, t স্কোয়ার -40 আসবে, রাইট। তাহলে এখান থেকে আমাদের পেলাম কত, 4t ইকুয়াল টু 12। তাহলে দেখে নিলাম কত, t ইকুয়াল টু হচ্ছে কত, 3 সেকেন্ড। তাহলে বুঝলাম কি বডিটা জার্নি করছে কতক্ষণ ধরে, 3 সেকেন্ড ধরে জার্নি করছে। এবার আমাকে জানতে চেয়েছে কতক্ষণ ধরে সেটা করছে, কতক্ষণ পর মাটিতে আঘাত করবে। তাহলে এটার ভ্যালুটা পেয়ে গেলাম কত, 3 সেকেন্ড। কত বেগে করবে সেটার জন্য আমাদের কাছে ফর্মুলা কি আছে না, আমাদের কত বেগে পড়ছে সেটা 3 সেকেন্ড ধরে জার্নি করলে তার জন্য আমরা ফর্মুলা কত শিখেছি, v ইকুয়াল টু u প্লাস এটি। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10, টাইম কত 3। তাহলে সেখান থেকে আমরা দেখিয়ে দেবো কত, 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানটার ক্ষেত্রে অ্যান্সার কত চলে আসবে, ডি। তাহলে এখান থেকে এরকমভাবে এটাকে ট্রিট করবো যে 6 দাগেরটা সেটা কতক্ষণ পর মাটিতে টাচ করবে, সেটা আসছে কত আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে টাচ করবে। হলো, এবারে দেখ আমাদের 7 দাগের কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে না, অবাধে পতনশীল বস্তু বলতে কার কথা বলা হচ্ছে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে বডিটার ফ্রি ফল হচ্ছে। তার ক্ষেত্রে বলেছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। ওকে, এটাতে আমাদের কি শিখেছি, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সেখানটাতে আমরা শিখেছি কি গ্যালিলিওস ল ফর ফ্রি ফল। গ্যালিলিওস ল ফর ফ্রি ফলের সময় আমরা কি শিখেছি যে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড তাদের যে ডিস্টেন্স কভারের রেশিও সেটা কত হয়, 1:3:5:7:9 এরকমভাবে চলতে থাকে। তাহলে কোনো একটা পার্টিকুলার সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স কভার করে সেটার রেশিওটা আসছে কি অড নাম্বারের রেশিও, তাই তো। সেই জন্য এটাকে গ্যালিলিওস ল ফর ফ্রি ফল বলে, বা এটাকে অনেক সময়তে বলা হয় কি গ্যালিলিওস ল অফ অড নাম্বার। ওকে, তাই আমাদের এখান থেকে অ্যান্সার কোনটা দেখে নেব, আমরা অপশন সিটাকে এর অ্যান্সার হিসেবে দেখে নেব। কি বলা হয়েছে দেখ, কোনো বস্তুর গতিবেগ এবং সময় লেখচিত্রের অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে একটি সরলরেখা, বস্তুটির ত্বরণ কত আসবে, তাই তো।
আমরা সবাই শিখেছি কি না ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এখানটাতে তাই কথাই বলা হচ্ছে, এখান থেকে আমাদের কথাতে বলা হচ্ছে কত না ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের কথা বলা হচ্ছে। তো দেখ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে কি ইনফরমেশান পাওয়া যায়, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে আমাদের দুটো ইনফরমেশান পাওয়া যায়। এক নম্বর হচ্ছে কি যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি সেটা আমাদের দেয় হচ্ছে অ্যাক্সিলারেশনকে, আর যদি আমরা তার মাঝখানের এরিয়াকে ক্যালকুলেট করি সেটা আমাদের কাকে দেয় আর ডিসপ্লেসমেন্টকে দেয়। ওকে, তাহলে এখান থেকে গতিবেগ ভার্সেস সময় গ্রাফ অর্থাৎ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়েছে, সরলরেখাটার ইনক্লাইনেশন সেটাও বলে দেওয়া আছে, দিয়ে বস্তুটির ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন বের করতে দিয়েছে। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত হয় সবাই শিখেছি কত ট্যান থিটা, সেটাই তো স্লোপ, তাহলে তার ভ্যালু কত আসছে ট্যান 45 ডিগ্রি, তার ভ্যালু কত 1, তাহলে এটার 8-এর দাগেরটা অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সার চলে আসবে 1। ওকে, তাহলে 8-এর দাগেরটাকে আমরা এরকমভাবে ট্রিট করব, কোনো কিছু চাপ নেওয়ার মতো কিন্তু কিছু নেই, তোরা কিন্তু বিন্দাস এটাকে করতে পারে। তারপরেরটাতে যাব, দেখ এখানটাতে কি বলে দিয়েছে 9-এর দাগের কোয়েশ্চেনেতে, একটি পাথর গর্ত অবাধে পতনশীল, পতনের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান দিয়ে আমাদের বের করতে বলা হয়েছে বস্তুটি কতক্ষণ বায়ুতে ছিল। ওকে, তাহলে তো আমাদের এখান থেকে জিনিসটাকে বের করতে হবে। আমি জানি না কত মানে তার টোটাল টাইম কত ছিল, কিন্তু আমি ধরে নিচ্ছি কত টি সেকেন্ড সেটা বায়ুতে ছিল। ওকে, টি সেকেন্ড বায়ুতে ছিল, তাহলে দেখ লাস্ট সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ডে সে কতখানি ডিস্টেন্স কভার করবে, তার জন্য আমাদের ফর্মুলা কত শিখেছি ইউ প্লাস a/2 প্যাকেটের মধ্যে 2t - 1, জাস্ট অবাধে পতনশীল ছিল, তো সেখানটার ক্ষেত্রে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিয়ে 0 ছিল, তাহলে সেখান থেকে লিখে নিচ্ছি কত a/2 = 2t - 1, এটা হয়ে গেল কি টি এর সেকেন্ড অর্থাৎ লাস্ট সেকেন্ডে। ওকে, পতনের শেষ 1 সেকেন্ডে মানে লাস্ট সেকেন্ডে সে এই দূরত্বটা অতিক্রম করছে। প্রথম 3 সেকেন্ডে সে কতখানি দূরত্ব অতিক্রম করতো, ফার্স্ট 3 সেকেন্ডে, ফার্স্ট 3 সেকেন্ডের জন্য আমাদের শিখেছি কত s = ut + ½ at², ইনিশিয়ালটা 0 হয়ে গেল, তাহলে তার ভ্যালু কত আসছে ½ অফ at², t² মানে 3 স্কোয়ার মানে কত পাচ্ছি 9, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী বলা আছে কি এই st আর s সমান আসবে, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন st আর s সমান, তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি কত দেখ না a/2 × 9 ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি কত a/2 2t - 1, দেখ দুদিক থেকে a/2 কেটে গেল, 9 = কত পাচ্ছি 2t - 1, তাহলে 2t = পাচ্ছি কত 10, তাহলে সেখান থেকে আমরা সেটাকে অ্যান্সার বের করে দেব t = কত আসছে 5 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের বুঝে নিচ্ছি বস্তুটি কতক্ষণ ধরে বায়ুতে ছিল, তার সঠিক অ্যান্সার কত চলে আসবে 5 সেকেন্ড। ওকে, তাহলে 9-এর দাগেরটাকে আমাকে এরকমভাবে ট্রিট করবো। এরপরেরটায় চল, এরপরেরটায় বলা আছে কি দেখ তো 3টি ভেক্টর দেওয়া হয়েছে a b, আচ্ছা 3টি ভেক্টর বলতে কিন্তু দুটোরই নাম দিয়েছে পরস্পর লম্ব। ওকে, তাহলে a আর b এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, একটা কথা আসছে কি দেখ তো পরস্পর লম্ব হলে যদি দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি তাহলে তার রেজাল্ট আসে কত আমাদের, তার রেজাল্ট আসে কিন্তু আমাদের 0। ওকে, তাহলে 3টি ভেক্টর সেখান থেকে বলে দিয়েছে কি একটা আরেকটার সাথে পরস্পর আরেকটার সাথে লম্ব আছে, দিয়ে আমাদের এখান থেকে বের করতে বলেছে কি a আর b এর মান কত আসবে। যতদূর মনে হচ্ছে আমাদের এখান থেকে কোয়েশ্চেনটার ক্ষেত্রে একটা পার্ট মিস হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে কি এখানেতে সি ভেক্টরের মানটা মিস হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেকের সাথে লম্ব, আমি কোয়েশ্চেনটা অরিজিনাল দেখলাম, সেখানটাতে দেখছি কত সি এর মানটা দিয়ে দেওয়া হচ্ছে এরকমভাবে আছে i+ + j+ প্লাস তোর দিয়ে দেওয়া আছে ck।
ওকে, অর্থাৎ সেট ভেক্টরটা কার ভেক্টর না সি ভেক্টরের কথা বলা আছে। আর এ ভেক্টর বি ভেক্টর তো দিয়েই দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেনেতে কি বলেছে পরস্পর পরস্পরের সাথে লাগবে, মানে প্রত্যেকটার যদি আমরা ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি সেখানেতে ভ্যালুগুলো আসবে কিন্তু কত না 0। তাহলে দেখ যদি আমরা এ ডট বি করি তার ভ্যালু আসবে কত 0। তাহলে এ ডট বি করলে আমাদের এখান থেকে ভ্যালুটা কত পাচ্ছি দেখ তো এ, কেননা এখানে আই ক্যাপের সাথে আই ক্যাপ মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি এ, বি ক্যাপের সাথে মানে জে ক্যাপের সাথে জে ক্যাপ মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি বি, আর দেখ না কে ক্যাপের সাথে কে ক্যাপ মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি 1। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি কত a প্লাস বি ইকুয়াল টু হবে -1। এবারে তো ধর আমরা করছি কাকে বি ডট সি কে কর, সেটাও আমাদের রেজাল্ট কত দেবে 0। তাহলে বি ডট সি করলে দেখ 1 1 মানে আই ক্যাপ এই আই ক্যাপ কত দিচ্ছে অ্যান্সার 1। এখানের বি ক্যাপ এখানের জে ক্যাপ সেখানে অ্যান্সার কত দিচ্ছে বি, কে ক্যাপ করলে কত পাচ্ছি সি, মানে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত দেখ বি প্লাস সি ইকুয়াল টু -1। আর পরে রইল কোনটা এ আর সি, তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর করলে তার ভ্যালুও পাবো কত 0। দেখ এ আর সি করলে কত পাচ্ছি দেখ এখানেতে এ এখানেতে 1, তাহলে এটাতে পাচ্ছি কত এ, জে ক্যাপ এটার সাথে করলে 1, সি ক্যাপটার করলে কত পাচ্ছি এত, তাহলে এখান থেকে পাচ্ছি কত এ প্লাস সি ইকুয়াল টু -1। তাহলে দেখ সাইমালটেনিয়াস তিনটে কোয়ান্টিটির সামেশন প্রত্যেকটাতেই পাচ্ছি কত -1 করে। এটা কাকে সিগনিফাই করে, খুবই সিম্পল কথা, নিশ্চয়ই প্রত্যেকটা ভ্যালুর কত করেছিল না আমাদের ছিল হচ্ছে যে আমাদের -1/2 করে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলবো কি a প্লাস a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, সেটা আসবে কত -1। সিম্পল লজিক। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের সঠিক অ্যান্সার হিসাবে কাকে ট্রিট করে নেব, এটার ক্ষেত্রেও সঠিক অ্যান্সার হিসাবে আমরা অপশান বি কে ট্রিট করে নেব। ওকে, তাহলে সিম্পল জিনিস ছিল, আশা করবো তোরা প্রত্যেকেই করতে পারবি, এরকমই সিম্পল জিনিস পরীক্ষায় আসবে। এরপরেতে আমরা চলে যাব পরের কোশ্চেনটাতে। দেখ এখানটাতে বলে দেওয়া আছে কি, এটাও মনে হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, থিওরিটিক্যাল কোয়েশ্চেনে বলে দিয়েছে কি দেখতো দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা আর একটা আছে কত 45 ডিগ্রি প্লাস থিটা। তো দেখ দুটো ভেক্টরের ক্ষেত্রে যদি আমাদের দুটো মানে ভ্যালুগুলো দিয়েছি, এখান থেকে দুটো ভেক্টরকে আমরা যদি অ্যাড করি, মানে দুটো যদি অ্যাঙ্গেলকে অ্যাড করি কত পাচ্ছি 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস থিটা, তাহলে তার ভ্যালুটা পাচ্ছি কত 90 ডিগ্রি। অর্থাৎ দুটো প্রাসের গতির ক্ষেত্রে মাঝের মিউচুয়াল অ্যাঙ্গেল কত পাচ্ছি, মানে দুটোকে সাম করলে অ্যাঙ্গেলটা কত পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে যদি দুটো প্রাসের গতির ক্ষেত্রে মানে দুটো অ্যাঙ্গেল থাকে, একটা θ1 আর একটা θ2, তাদের সামেশন যদি কখনো 90 ডিগ্রি হয়, রুলস কি বলছে তাদের রেঞ্জের ভ্যালুটা মানে রেঞ্জের রেশিও কত আসবে সবসময়তে 1:1 আসবে। তাহলে 11 দাগের কোয়েশ্চেনটা খুবই সিম্পল কোয়েশ্চেন, থিওরিটিক্যাল কোয়েশ্চেন, সেখানটা থেকে আমরা দেখে নেব কত অ্যান্সার হচ্ছে 1:1। এই একটা ঘটনার ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি মাইনাস থিটা আর একটা 45 ডিগ্রি প্লাস থিটা, তার ক্ষেত্রে রেঞ্জ যেরকম 1:1 হয়, ঠিক সেরকমভাবে দুটো অ্যাঙ্গেল যদি একটা থিটা আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা হতো, সেই ঘটনার ক্ষেত্রেও তোরা দেখতে পেতিস কি থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটাও আসছে কত 90 ডিগ্রি। তাহলে দেখ দুটো অ্যাঙ্গেলের সামেশন যখনই 90 ডিগ্রি হবে তখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য তাদের যে রেশিওটা অর্থাৎ রেঞ্জের রেশিওটা, সেই রেঞ্জের রেশিওটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সেম আসবে। ওকে, তাহলে সেই হিসাব অনুযায়ী তোরা এটাকে দেখে নিবি, এটার অ্যান্সার কত পেয়ে যাবি 1:1। একদমই সিম্পল কোয়েশ্চেন, কিন্তু একটু ঠান্ডা মাথা রাখলে তোরা বাকিটা দেখে নিবি। কি বলে দেওয়া আছে দেখতো, প্রাসের প্রক্ষেপ সীমা অর্থাৎ রেঞ্জের স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার। তাহলে দেখ রেঞ্জের ফর্মুলা আমরা কত শিখেছি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তার স্কোয়ার ইকুয়াল টু কত বলা আছে দেখতো 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কত ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তার স্কোয়ার ছিল। তাহলে দেখ প্রথমেতেই যদি আমরা দুটো দিক থেকে স্কোয়ার রুট করে দিই কত পাচ্ছি দেখতো ইউ স্কোয়ার সাইন 2 থিটা, সাইন 2 থিটাকে আমি একটু ভেঙে দিই 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। 48 মানে আমরা এখান থেকে করছি কি √/48,
রুট ওভার অফ 48 করলে সেখান থেকে আমরা ভ্যালু কত পাচ্ছি দেখো, রুট ওভার অফ 48 করলে কত আসছে দেখ না, রুট ওভার 48 মানে 24 ইন্টু 2, 24কে কত লিখতে পারবো 12 ইন্টু 4, সেটাও যেরকম করতে পারবো, বা আমরা এটাকে করতে পারবো কত 3 ইন্টু 16। তাহলে দেখ 3 ইন্টু 16 মানে রুট ওভার 16 এর ক্ষেত্রে কি আসবে, রুট একটা বাইরে চলে আসবে, তাহলে ভেতরটাতে চলে যাচ্ছে কত 4 রুট 3 ইন্টু এখান থেকে পাচ্ছি কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। হলো, দেখ কি কি কাটছে, এদিক থেকে জি কেটে যাচ্ছে, ইউ স্কোয়ার কেটে গেল, আর কি কাটছে দেখতে, এখান থেকে 2 দিয়ে কাটলে এটাতে কত আসছে 2 রুট 3, এখানে 2 একটা কেটে গেলে এখান থেকে পড়ে থাকছে কত শুধু রুট 3, সাইন থিটা একটা কেটে গেল এই, তাহলে এখান থেকে কত পাচ্ছি 1/√3 ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু 1/√3, তাহলে ডেফিনেটলি থিটার ভ্যালু কত আসছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখে নেব কত প্রাষ্টির প্রক্ষেপ কোণ কত ছিল, প্রাষ্টির প্রক্ষেপ কোণ ছিল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এই যে 12 দাগের কোয়েশ্চেনটা সেটাকে সবাই ইজিলি অ্যাটেম্প করে অ্যান্সারটাকে বলে দেবো কত, সেটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, এখানে তো বলেছে কি ওয়াই অ্যাক্সিসের সাথে এই ভেক্টরের কোণ, যখনই আমাদের ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করতে বলে খুবই সহজ লজিক, সেটা আসছে কত tan ইনভার্স অফ x/y। তাহলে দেখ tan ইনভার্স অফ x/y মানে কত আসছে, সেটা আসছে x মানে হচ্ছে √3, এর ক্ষেত্রে ভ্যালুটা আছে কত -1, তাহলে সেখান থেকে পাচ্ছি কত মাইনাস অফ tan ইনভার্স অফ √3। ওকে, এবার দেখ মাইনাস অফ tan ইনভার্স √3 মানে কত হয়, √3 মানে আমরা সবাই শিখেছি কত, √3 মানে হয় হচ্ছে আমাদের ওই মাইনাস অফ 60 ডিগ্রি, তাই তো, tan √3 ভ্যালু কত, tan √3 ভ্যালু 60, তাহলে এখান থেকে পাচ্ছি কত মাইনাস অফ 60 ডিগ্রি, -60 ডিগ্রি মানে তো সেখান থেকে ভ্যালুসটা কত চলে আসবে বলতো, সে ঠিক আছে, সেটা আমার মাইনাসটাকে নিয়ে কাজ নেই, আমাদের ওয়াই এর ভ্যালুটা আমাদের জানতে চেয়েছিল। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালুটা জানার সময় আমরা দেখে নিলাম কি ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা আসছে কত না -60 ডিগ্রি। তাহলে দেখ আমাদের এখান থেকে কি কথা বলছি, এই ঘটনা ওয়াই এর সাথে অ্যাঙ্গেলটা আমাদের বলেছে কত -60 ডিগ্রি। তাহলে -60 ডিগ্রি মানে তোরা কোথায় পাচ্ছিস, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস +60 ডিগ্রি হলে তোরা ফার্স্ট অ্যাক্সিসে পেতিস, এখন এখানটাতে কোথায় পাচ্ছিস না, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে সেটা কোন দিকটাতে চলে যাবে, সেটা মাইনাস হয়েছে মানে সেটা কোথায় পাবি, মাইনাস হয়েছে মানে নিশ্চয়ই সেটা আমাদের পেয়ে যাবি কোথায়, এই দিক বরাবর চলে যাচ্ছে। তাহলে দেখ -60 ডিগ্রি বললো, তাহলে -60 ডিগ্রি বলতে তোরা দেখে নিচ্ছিস এখান থেকে ভ্যালুসটা কত আসছে, দেখ তো এটা 180 প্লাস এখানের এটা 60, তাহলে মিলিয়ে তোদের কত চলে এলো 240 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী এখানটার ক্ষেত্রে অ্যান্সার কত করে দিবি না অপশান বি। হলো, এবারে তো দেখ এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের বের করতে দিয়েছে কি C.A × B কত আসবে, তাহলে প্রথমেতে A × Bটাকে বের করে নেব। তো A × B সেটা করলে আমাদের ভ্যালুসটা কত পাচ্ছি দেখতো, আমাদের ওই ডিটারমিনেন্টের ফরম্যাটটাতে দেখতে হয়। তাহলে দেখ এখানটাতে আসছে কত IJK, A এর ভ্যালু কত আছে 1 1 -1, B এর ভ্যালু কত আছে দেখতো 2 -1 +1। তো এটার ভ্যালুটাকে বের করতে হবে, তোদের সবাই ডিটারমিনেন্টের ভ্যালু বের করার সময় আমি কি শিখেছি, এখানটাতে পাশে আই আর জে এর নিচে যে কোয়ান্টিটিগুলো আছে সেটাকে আরও একবার লিখে নিতে হয়। তাহলে দেখ এর ভ্যালুটা করার সময় কত পাচ্ছি, আই ক্যাপ কি শিখেছি এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এখান থেকে কত পাচ্ছি 1 মাইনাস আবার মাল্টিপ্লাই করে কত পাচ্ছি 1 প্লাস জে, তার সময়তে আমাদের কি শিখেছি দেখতো এটা ইন্টু এটা, অর্থাৎ সেটা পাচ্ছি কত -2, আর এখান থেকে পাচ্ছি কত মাইনাস এটা ইন্টু এটা, তারপরেতে পাচ্ছি কত দেখতো কে ক্যাপের সময়তে কি দেখেছি না সিম্পল কথা এটা ইন্টু এটা মানে -1 -2, মানে -1 -2 করলে আমরা কত পাবো -3।
তার মানে এখান থেকে a ক্রস b তার ভ্যালুটা পেয়ে গেলাম কত -3 j ক্যাপ -3 k ক্যাপ। ওকে, এটাকে করতে হবে কি আমাদের c এর সাথে ডট প্রোডাক্ট করতে হবে, তাই তো? তাহলে c এর সাথে যদি এটাকে ডট প্রোডাক্ট করি তাহলে এখান থেকে দেখতো c এর ভ্যালুটার সাথে ডট প্রোডাক্ট করলে কি পাচ্ছি, অর্থাৎ c ডট a ক্রস b। আমরা সবাই কি শিখেছি, i এর সাথে i মাল্টিপ্লাই হয়। দেখ এখানটাতে একটা √5 এক্সট্রা আছে, তাহলে √5 1/√5 এক্সট্রা ছিল, বাইরে বের করে দে। এখানটাতে i কিছু নেই, a ক্রস b এর মধ্যে i কিছু নেই, তাহলে এখানে i এর কোনো কিছু মাল্টিপ্লিকেশন গেল না। j তে ভ্যালু আছে কত -2, এখানে ভ্যালু আছে কত 6, তাহলে -2 -3 মিলিয়ে কত এলো 6। এখানেতে কত আছে 2, এখানটাতে ভ্যালু কত আছে -3, তাহলে 2 আর -3 মিলে কত আসছে, 2 আর -3 মিলে আসছে -6, তাহলে এখানটাতে ভ্যালুটা বসালে কত -6। তাহলে এখান থেকে কোয়ান্টিটিটা পেলে কত 0, তাহলে এই যে জিনিসটা সেখানটা থেকে তোরা ভ্যালু পেয়ে গেলি কত না, এটার ভ্যালু পেয়ে গেলি হচ্ছে 0। তাহলে 14 দাগের যে কোয়েশ্চেনটা ছিল, 14 দাগের কোয়েশ্চেনটা সঠিক অপশান হিসাবে তোরা কাকে বিবেচনা করে নিবি না, অপশান সি। ওকে, তো এইরকমভাবেই তোদের কোয়েশ্চেনগুলো করতে হবে, যতটা পারছি তোদের দেখিয়ে দিচ্ছি, তোরা সেটাকে করবি, নিশ্চয়ই তোরা সেটাতে মাস্টার হয়ে যাবে। কি বলা হয়েছে না, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড² ত্বরণ নিয়ে আগে চলছে। t = 4 সেকেন্ডে বসা একটি লোক একটি বলকে বাইরে ফেলছে। আচ্ছা, তাহলে দেখ t = 4 সেকেন্ডে গাড়িটার বেগ কত এসেছিল, t = 4 সেকেন্ডে গাড়িটার বেগ কত হবে, আমরা সবাই পাচ্ছি কি v = u + at, u0, তাহলে a t, a এর ভ্যালু কত আছে 5, t এর ভ্যালু কত আছে 4, তাহলে যখন ফেলছে তখন তার ভেলোসিটি আসছে কত 20 মিটার/সেকেন্ড। নিশ্চয়ই সেটা i ক্যাপ বরাবর যাচ্ছিল, দিয়ে দে সেটার পাশে i ক্যাপ। তখন কি করেছে, একটি বল বা বলকে বাইরে ফেলে দিল মানে কি জাস্ট ড্রপ করেছে। তোকে বলেছে কত t = 6 সেকেন্ড সময়ে বলটির বেগ ও ত্বরণ কত আসবে। এবার দেখ বলটার মধ্যে তো আগে থেকে যে ত্বরণ ছিল সেই ত্বরণটা তো বলের মধ্যে যাবে না, বলটার মধ্যে কোন ত্বরণ যাবে, বলটার মধ্যে যে ত্বরণটা যাবে সেটা আসছে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার কারণ কি, কোনো বস্তুকে ড্রপ করে দিলে তার মধ্যে ভেলোসিটি ট্রান্সফার হয়, অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না। তাহলে এখানেতে যে অ্যাক্সিলারেশনটা থাকবে সেটা কার সাথে সমান হবে, g এর সাথে সমান হবে, অর্থাৎ তার ভ্যালু কত আসবে 10 মিটার/সেকেন্ড²। আমাদের তো কোনো অপশানই নেই, যে অপশানের ক্ষেত্রে 10 মিটার/সেকেন্ড² আছে শুধু একটা ছাড়া, তাহলে কোন অপশানটা, অপশান এ। তাই কিছু না করেই আমরা 15 দাগের কোয়েশ্চেনটা অ্যান্সার কত বলে দেব না 8। বেগের মানটা সেটাও আমরা বের করতে পারি, সেটা কীরকমভাবে বের করবো দেখো। দেখ হরাইজন্টাল ডিরেকশানে তার ভেলোসিটিকে অ্যাফেক্ট করার কেউ নেই, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশানে তার ভেলোসিটি চেঞ্জ হবে। ইনিশিয়ালি ছিল কত 0, তারপরেতে কত আসছে a × t, এখানে a কত 10, কতক্ষণ ধরে সেটা পড়ছে 4 সেকেন্ডের পর থেকে 6 সেকেন্ড অবধি, অর্থাৎ 2 সেকেন্ড ধরে। তার ভেলোসিটি কত পাবো আমরা 20 মিটার/সেকেন্ড। সেটা কোথায় আছে j ক্যাপ বরাবর, নিচের দিকে নামছে, তাই -j ক্যাপ। তাহলে দেখ 6 সেকেন্ড সময়তে তার এফেক্টিভ ভেলোসিটি কত আসবে 20 মিটার/সেকেন্ড, মানে 20 i ক্যাপ -20 j ক্যাপ। তাহলে তার এফেক্টিভ ভ্যালু কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, মড ভ্যালু সেটা কত আসবে 20√2। তাই দেখ না 20√2 হবার জন্যে তার এখানটা থেকে এটাতেও সেই 20√2 ছিল, তাহলে এটা পেয়ে গেলি কত 20√2, আর এটা পেয়ে গেলি কত 10 মিটার/সেকেন্ড²। তো এই লজিকটাকে অ্যাপ্লাই করেই তোরা কিন্তু 15 দাগের কোয়েশ্চেনটাকে সলভ করে দিতে পারবি, সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তোরা কিন্তু এটাকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবি। কি বলেছে দেখ, সরল রেখায় একটি নির্দিষ্ট গতিবেগে চলমান 4 কেজি ভরের একটি গোলক আরেকটি 1 কেজি গোলক স্থির 1 কেজি ভরের গোলককে ধাক্কা লাগার পর a ও b এর ভেলোসিটি এত, আর a এর প্রাথমিক গতিবেগের অভিমুখ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এখানটাতে বলেছে কি a আর b বেগে a
এর প্রাথমিক অভিমুখের সঙ্গে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণে চলতে থাকছে। ওকে, তাহলে দেখ 16 দাগেরটাতে বলছি কি একটা 30 ডিগ্রি কোণে চলে যাচ্ছে আর একটা কি করেছে না আমাদের 60 ডিগ্রি কোণে চলতে থাকছে। তো তখন আমাদের বের করতে বলেছে কি V1 আর V2 এর রেশিও কত আছে, তাই তো? তো এটাকে আমাদের করব, করার জন্য আমাদের কি করছি দেখো, আমরা করে নিচ্ছি কি না কনজারভেশন অফ মোমেন্টাম করে নিচ্ছি। তো দেখ কনজারভেশন অফ মোমেন্টাম করলে আগে কি ছিল, আগে তার ভরটা ছিল কত 4 কেজি আর একটা ছিল কত 1 কেজি। তাহলে দেখ আমরা লিখছি কত m1 u1 প্লাস m2 u2। তারপরে তারা কি করেছে না অ্যাঙ্গেল করে বেরিয়ে গেছে, তাহলে সেখানটা থেকে আমাদের একটাই ডিরেকশানে করতে গেলে কত করতে হবে m1 v1 cos 30 ডিগ্রি প্লাস আমাদের পরেরটাতে কত পাবো m2 v2 cos 60 ডিগ্রি, তাই তো? তাহলে দেখ শুরুতে এটার ভ্যালু 0 ছিল, তাহলে m1 u1 তার ভ্যালুটা আমাদের কত পেয়ে যাচ্ছি সরলরেখায় একটি নির্দিষ্ট গতিবেগে চলমানের কথা বলেছে, তার ভেলোসিটির ভ্যালুটাও এখানটাতে কিন্তু বলে দেয়া নেই। ঠিক আছে, সেটাও লাগবে না। তাহলে এটা আসছে কি আমাদের যদি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের মোমেন্টামকে সাম করি সামেশন অফ px ইকুয়াল টু তোর আনচেঞ্জ থাকবে, সেখান থেকে এটাকে দেখলাম। আচ্ছা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখলে কত পেয়ে যাবো দেখতো, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখলে পাবো m1 v1 sin 30 ডিগ্রি, সেটা ইকুয়াল টু কত আসবে m2 v2 sin 60 ডিগ্রি। তাহলে দেখ না m1 তার ভ্যালু কত ছিল 4, v1 বের করব sin 30 ডিগ্রির ভ্যালু কত হয় হাফ, m2 তার ভ্যালু কত ছিল 1, v2 রেশিও বের করব sin 60 ডিগ্রির ভ্যালু কত হয় 2। তাহলে এখান থেকে আমাদের যদি বের করতে বলি কিসের কথা দেখতো v1 বাই v2, ওকে v1 বাই v2 করলে আমাদের কত পেয়ে যাচ্ছি দেখ √3/4। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমাদের সংক্ষেপে বলে দিতে পারবো কোনটা 16 দাগের কোয়েশ্চেনটার অ্যান্সার এটা চলে আসছে। তাহলে এটা আমি করেছিলাম কি না এক্স অ্যাক্সিস বরাবর কনজারভেশন অফ মোমেন্টাম, এটা করেছিলাম কোথায় ওয়াই অ্যাক্সিস বরাবর কনজারভেশন অফ মোমেন্টাম। তো সিম্পলভাবে এরকমভাবে অ্যাপ্রোচ করলে এটার অ্যান্সারকে বের করে দিতে পারবো। আমাদের এমন কিছু ঝামেলায় পড়া উচিত না, আরামসে এটাকে করে নিতে পারবো। তোদের যাদের যাদের ক্ষেত্রে এটাকে বুঝতে অসুবিধা হবে এরকমভাবে দেখে নিবি। শুরুতে এই বডিটা এই দিকটাতে যাচ্ছিল m1, তার ভেলোসিটি ছিল u1, সে যাচ্ছিল এদিকেতে ধাক্কা লাগিয়েছিল কার সাথে m2, সেটার ভেলোসিটি কত ছিল রেস্টে ছিল। তারপরেতে আমাদের m1 চলে গেছে এদিকটাতে, m1 চলে গেছে এদিকটাতে, m2 চলে গেছে এদিকটাতে। m1 যে অ্যাঙ্গেল করেছে সেটা করেছে 30 ডিগ্রি, m2 যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস m1 v1 ইকুয়াল টু sin 30 ডিগ্রি। এর ওয়াই নিচের দিকের অর্থাৎ m2 এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আসবে m2 v2 sin 60 ডিগ্রি। তাহলে দেখ ওয়াই অ্যাক্সিস বরাবর কনজারভেশন অফ মোমেন্টাম করলে কি করব না দেখ এই ঘটনাটাকে ঘটিয়ে দিলাম। তাহলে এই ঘটনাটা অনুযায়ী আমরা লিখে দিতে পারবো কিরকম কথা দেখ v1 বাই v2 তার রেশিওটা পেয়ে যাব হচ্ছে আমরা √3/4। এখান থেকে দেখ আমাদের বলেছে কি ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু 1/√x, সেখান থেকে আমাদের বের করতে বলেছে ফোর্স আর এক্স এর মধ্যে সম্পর্ক কত আসবে। সিম্পল কথা দেখ ভেলোসিটি সেটাকে আমরা লিখছি কত √x, মানে লিখছি কত x⁻⁻1। তাহলে ভেলোসিটি যদি পাই সেখান থেকে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো কীরকমভাবে dv/dt। তাহলে দেখ v এর ভ্যালু কত আসছে d/dt অফ লিখে দিচ্ছি কত x⁻⁻1। তাহলে তার ভ্যালুটা করলে আমাদের কত পাচ্ছি দেখতো -½ ইন্টু আমাদের কত পাচ্ছি x⁻⁻½ -1, মানে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি কত -½ x⁻³ ওকে। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কত এটা। তাহলে এখান থেকে আমাদের লিখতে পারবো কত অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত আসছে 1/2 ইন্টু x⁻³/2, সেটা আসছে কি অ্যাক্সিলারেশন ইকুয়াল। এবার আমরা সবাই শিখেছি কি ফোর্স ইকুয়াল টু কত হয় মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস m, তাহলে সেটাকে লিখলে কত পাচ্ছি -m/2 ইন্টু x⁻³
তাহলে দেখ সিম্পলিফিকেশন করলে কি পেয়ে যাব, f ইজ প্রপোর্শনাল টু 1/x⁴/2। তাহলে সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করলে আমরা বলে দেব কি এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশান পেয়ে যাব হচ্ছে কোনটা না, সেটা আসছে 1 দাগেরটা। ওকে, এরকমভাবেই আমরা জিনিসগুলোকে অ্যাপ্রোচ করবো। দেখ খুব একটা কঠিন নেই, খুব একটা সহজও নয়, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখলে প্রত্যেকটা জিনিসকে করা যায়। এবারেতে দেখ আমাদের পরের কথা আসছে কি 18 দাগ। 18 দাগেরটার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো না, স্থিরাবস্থা থেকে একটি ব্লক মসৃণ নততল বরাবর নামছে। t=n-1 থেকে t=n সময়ের মধ্যে ব্লকটা অতিক্রম করেছে কতখানি Sn। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলেছে Sn আর Sn+1 এর ভ্যালুটা কত আসবে, Sn/Sn+1 এদের রেশিওটা কতখানি আসবে। ওকে, তাহলে দেখ সেটাকে আমরা আরামসে করতে পারবো। আমরা সবাই শিখেছি কি nth সেকেন্ডে কতখানি ডিস্টেন্স কভার করে, nth সেকেন্ডে ডিস্টেন্স কভার হয় মসৃণ তল বরাবর নামছে মানে কি তার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। তাহলে nth সেকেন্ডে ডিস্টেন্স কভার কত, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে তার ভ্যালু কত আসছে a/2 ব্র্যাকেটের মধ্যে 2n-1। তাহলে যদি আমাদের বলা হয় কি n+1 সেকেন্ডে ডিস্টেন্স কভার কত, তাহলে দেখ সেখানটাতে আমরা লিখবো কত a/2, শুধু 2 এর জায়গাতে কত বসে যাবে n+1 বসবে। তাহলে এখান থেকে এই ঘটনা মানে এখানটাতে পাচ্ছি কত a/2 ব্র্যাকেটের মধ্যে 2n+1। তাহলে আমাদের এই রেশিও বের করতে বলেছে, তাহলে এই দুটো রেশিও যদি করি সবাই খুব সিম্পল ওয়েতে করে দিতে পারবো, Sn/Sn+1। তাহলে এখান থেকে পাচ্ছি কত 2n-1/2n+1। তাহলে এইটুকুনি কথা হলেই আমাদের হয়ে যাবে। তার কারণ কি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে, তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে মানে আমাদের এর ভ্যালু নিয়ে ভাবার দরকার নেই, আরামসে আমরা এই রেশিওটা করে দিতে পারবো। তাই বলবো কি 18 দাগের কোয়েশ্চেনের ক্ষেত্রে কোন অপশনটাকে সঠিক বলে বিবেচনা করে নেব না, অপশন সি হলো পয়েন্ট। এখান থেকে বলা আছে কি না বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে, বস্তু ও তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নিজের ওজনের জন্য নিম্নমুখে কখন গতিশীল হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছি সেটা কি হয়, অ্যাঙ্গেল অফ রিপোজের ভ্যালুর থেকে বেশি হলে তোদের আমাদের কি হয়ে যায় নিজে নিজেই নিচে নামে। আমরা সবাই শিখেছি অ্যাঙ্গেল অফ রিপোজের ভ্যালু কত হয় মিউ, অর্থাৎ আমাদের থিটার ভ্যালু কত হয় অ্যাঙ্গেল অফ রিপোজের সময়তে tan ইনভার্স অফ মিউ। তাহলে যদি থিটার ভ্যালুটা আমাদের কখনো গ্রেটার দ্যান tan ইনভার্স মিউ এর থেকে বেশি হয় তখন বডিটা কি করবে না নিজে নিজেই নিচের দিকে নামতে থাকবে। তাই এটার ক্ষেত্রে অ্যান্সার হিসাবে আমরা ট্রিট করবো কাকে না tan ইনভার্স মিউকে, থিটা ইজ গ্রেটার দ্যান tan ইনভার্স মিউ। এটার থেকে বেশি হয়ে গেলে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই তোরা জানছিস কি বডিটা নিজে নিজেই নিচের দিকে নেমে পড়বে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে তোদের এইটুকুনি কথা মাথায় রাখলেই কাজ মিটে যাবে। দেখ পরবর্তী কোয়েশ্চেনটার সময়তে কি বলা আছে, দেখ আগেরটাই বলেছিল কি নিজে নিজেই নিচের তল বরাবর কখন নামবে, এখন কি বলেছে নত তলে সাম্যাবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কত মিউ। তাহলে অনুভূমিকের সাথে কতখানি করছে, সাম্যাবস্থায় আসছে মানে কি নিশ্চয়ই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিপোজের সাথে সমান আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে tan ইনভার্স অফ মিউ। তাহলে এখান থেকে 20 দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা আরামসে অ্যান্সার বলে দেবো কোনটা আসবে, সেটা আসবে হচ্ছে tan ইনভার্স অফ মিউ। তাহলে দেখ এইরকম সামান্য কয়েকটা বুদ্ধি তোদের যদি অবলম্বন করিস অ্যান্সারগুলো করতে কিন্তু তোদের কোনো কষ্ট হবে না। পরের কোয়েশ্চেন দেখ বলা হচ্ছে কি না m2 ভরের একটি ব্লককে অনুভূমিক টেবিলের উপর রেখে m1 ভরের একটি ব্লককে তার উপর রাখা হলো। ওকে, তাহলে দেখ আমাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এই সিচুয়েশন, m2 ভরের কোনো একটা ব্লক, তার উপরেতে m1 ভরের আরও একটা ব্লককে আমরা এখানটাতে চাপিয়ে দিয়েছি, দিয়ে উপরের ব্লকটিতে একটি ক্রমবর্ধমান বল F ইকুয়াল টু আলফাটি প্রয়োগ করা হলো।
তাই তো? তাহলে দেখ আমি ওপরেরটাতে প্রয়োগ করেছি কত, একটা বল যার মান হচ্ছে কত F ইকুয়াল টু আলফা টি, টাইমের সাথে সেটা ইনক্রিজ করছে। কিন্তু তার ফলকে নিচের ব্লকটি কখনোই সরে গেল না, কিন্তু নিচের ব্লকটি কিন্তু কখনোই সরছে না। যদি ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ1 এবং নিচের ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কত μ2 হয়, তবে μ1 ইন্টু μ2 এর মান কত আসবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটাকে অ্যাপ্রোচ করতে গেলে একটু কঠিন কোয়েশ্চেন, তোরা প্রত্যেকে একটুখানি একবার ঠান্ডা মাথায় ভেবে নে, তোরা কিন্তু এটাকে করতে পারবি। কিরকম কথা বলা আসছে দেখ তো। একবার ঠান্ডা মাথায় ভেবে নে, করতে পারবি। হলো, আশা করবো করতে পারবি। কি বলা হয়েছে, নিচের ব্লকটা কিন্তু কখনোই মুভ করছে না, এটুকুনি কথা কিন্তু মাথায় রাখতে হবে তোদের। তাহলে নিচের ব্লকটা যদি কখনোই মুভ না করে তখন তোদের এখানটা থেকে বের করতে বলা হয়েছে কি না কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সর্বোচ্চ মান কত আসবে। তার মানে তো দেখ নিচের ব্লকটা মুভ করছে না, তার মানে কি নিচের ব্লকটার ওপরেতে যে বলটা পড়ছে সেটা আমাদের সবসময় তোর ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হচ্ছে, মানে অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি আসছে। কীরকম কথা বলছি দেখ তো, দেখ এর ওপরেতে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কত, আচ্ছা এবারেতে আমরা কোয়েশ্চেন নাম্বার 21টা সলভ করব, রাইট। তাহলে দেখ যেরকমভাবে আমরা করছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেনকে ঠিক সেই একই প্যাটার্নেতে আমরা দেখে নিচ্ছি, এখানটাতেও দেখব। সিচুয়েশান কীরকম বলা আছে দেখ, M2 ভরের একটি ব্লককে অনুভূমিক টেবিলের ওপরে রেখে M1 ভরের আরেকটি ব্লককে তার উপর রাখা হয়। তাহলে দেখ এই M2 ভরের একটা ব্লক, তার উপরেতে আমরা রেখেছি কাকে, M1 ভরের একটা ব্লককে রেখেছি। ওপরের ব্লকটিতে ক্রমবর্ধমান ফোর্স F ইকুয়াল টু আলফা টি অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এর উপরেতে আমি অ্যাপ্লাই করেছি কত, F ইকুয়াল টু আলফা টি। কিন্তু তার ফলে নিচের ব্লকটি কখনোই সরে গেল না। আচ্ছা নিচের ব্লকটি সরে গেল না, তার মানে কি নিচের ব্লকের উপরেতে এফেক্টিভ ফোর্স কেন পড়বে না, উপরের ব্লকটার নিচের ব্লকটার মধ্যে যে ফ্রিকশন থাকবে তার জন্য এটা পড়বে। তাহলে দেখ নিচের ব্লকটা উপরের ব্লককে অপোজ করবে, তাহলে উপরের ব্লকটা নিচের ব্লকের উপর ফ্রিকশন কোন দিকে দেবে, রাইট সাইডে দেবে। তো দেখ ওই ফ্রিকশনটা কারকে ব্যালেন্স করছে বা কার থেকে কম হচ্ছে, নিশ্চয়ই F2 এর থেকে। তাহলে দেখ বলে দেওয়া আছে কি যদি ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ1 অর্থাৎ এই সারফেসের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μ1 এবং ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ2 অর্থাৎ এই সারফেসের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে কত μ2, তাহলে μ1 ইন্টু μ2 নয়, অরিজিনাল কোয়েশ্চেনে কি আছে, এটা টাইপিং এরর হয়ে গেছে, এটা থাকবে কত μ1 বাই μ2 এর সর্বোচ্চ মান কত হতে পারে। তাহলে দেখ এখানটা থেকে তোরা দেখে নিচ্ছিস কত, ওপরের ব্লকের যে ফ্রিকশন তার থেকে নিশ্চয়ই নিচের ব্লকের ফ্রিকশনটা বেশি হতে হবে, তবেই তো নিচের ব্লকটার মুভমেন্ট হবে না। এবারে দেখ ওপরের ব্লকের ফ্রিকশন কত, μ1 m1g,
নিচের ব্লকের ফ্রিকশন কত μ2, এটার ক্ষেত্রে কিন্তু টোটাল মাসটা নিতে হবে μ2 m1 + m2, দুটো কেটে গেল। তাহলে দেখ আমাদের এখান থেকে কি বলতে পারবো, দেখ গ্রেটার দ্যান ইকুয়াল টু হলেই কাজ চলে যায়। তাহলে আমরা এখান থেকে কত বের করতে পারবো, দেখ তো μ1 বাই μ2, সেটা আসবে কত লেস দ্যান ইকুয়াল টু m1 + m2 বাই m1। তাহলে সেখান থেকে আসবে কত লেস দ্যান ইকুয়াল টু m2 বাই m1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, নিশ্চয়ই এটা। তাহলে দেখ 21 দাগের যে কোয়েশ্চেনটা, তার ক্ষেত্রে আমরা অ্যান্সার হিসাবে ট্রিট করে নিলাম কোনটাকে না, অপশান বি। ওকে, তাহলে এইটুকুনি কথা আমাদেরকে শিখে রাখতে হবে, খুব একটা টাফ জিনিস নয়, আমরা কিন্তু সেটাকে আরামসেই করে নিতে পারবো। পরেরটা দেখি কি বলা হয়েছে। দেখ কোনো একটি বস্তু বৃত্তাকার পথে এমনভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলা আসছে কৌণিক বেগ অর্থাৎ ওমেগা, সেটা কি আসছে না কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণের সমানুপাতিক। কৌণিক সরণ কত, থিটা। তাহলে বলা হচ্ছে কি ওমেগা ইজ প্রপোর্শনাল টু থিটা। বলা হচ্ছে কি তো বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কিরকম ভাবে দেখবো সেটাকে আমরা দেখছি। দেখ কৌণিক বেগ কৌণিক সরণের সাথে সমানুপাতিক বলে দিয়েছে। যদি দ্বিতীয় পাক ঘুরতে তার টাইম লাগে বলে দেওয়া হয়েছে কত 2 সেকেন্ড। তো এবারেতে কথা দেখ কিরকম ভাবে সেটাকে অ্যাপ্রোচ করবে। খুব একটা চাপ নেই কিন্তু দেখ যত থিটা বাড়বে তত তার অ্যাঙ্গেলটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে তোরা এটাকে আমাদের কিরকম ভাবে কথা বলতে পারছিস, দেখ তো প্রথম পাক যদি সে ঘুরে আসে, সে কতখানি টাইম কভার নেবে বা কতখানি ভ্যালুকে সে নিতে পারবে। আচ্ছা, এবারে আমরা এই 23-এর দাগের নিউমেরিক্যালসটা দেখে নেব। 23-এর দাগের নিউমেরিক্যালসটা কি বলেছে, আর ইকুয়াল টু কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি এত। তো এই জিনিসটা থেকে আমাদের কোন বিকল্পটি সঠিক সেটা আমাদের বলতে হবে। তো দেখ এখান থেকে আমাদের কীরকমভাবে বলতে পারবো। দেখ প্রথমে দেখ যখন আমাদের এই অ্যাক্সিলারেশন এই ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু এটা দিয়েছে, সেখান থেকে আমরা ভেলোসিটি পেয়ে যাব। ভেলোসিটির ভ্যালুটা কত পাবো না ডিফারেন্সিয়েশন করব, মানে অর্থাৎ ডিআর বাই ডিটি করব। তো সেটা করলে আমাদের কত পেয়ে যাচ্ছে, দেখ তো ওমেগা মাইনাস সাইন ওমেগা টি প্লাস ওমেগা কস ওমেগা টি। ওকে, ভেক্টরের ফরম্যাটগুলো আর দিলাম না, সেটা দিলেও আমাদের কিন্তু একই ঘটনা আসতো। সিমিলারলি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত পাবো, দেখ ডিভি বাই ডিটি। তাহলে অ্যাক্সিলারেশন করলে আমাদের কত পাবো, দেখ তো মাইনাস ওমেগা স্কোয়ার কস ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ওকে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আই, তাই তো। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কত অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত পেলাম
না মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলেতে আমরা এখান থেকে পাচ্ছি কি যে দেখ এই যে ভেলোসিটিটা হয়েছে কত, এটা এখানটাতে আসছে কত, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ। অ্যাক্সিলারেশনের সময় তো পেয়েছি কত, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ। তাহলে এখানে থেকে অপশানগুলোর দিকে সিএরটার দিকে তাকা, দেখাতে বলা আছে কি কোণাটির বেগ আর এর ওপর লম্ব। সেটাকে আমরা কীরকমভাবে পাবো, যদি আমরা ভি ডট আর করি, দেখ ভি ডট আর করলে আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি এরকমভাবে দেখতো মাইনাস ওমেগা কস ওমেগা টি সাইন ওমেগা টি, আর রাইট সাইডটাতেও আমরা কত পাচ্ছি প্লাস ওমেগা কস ওমেগা টি সাইন ওমেগা টি। তাহলে এটাকে করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, কেটে গিয়ে জিরো আসছে। অর্থাৎ দেখ ভি আর আর সেটা একটার ওপর লম্ব, সেটা বুঝে গেল। এবারেতে বলা আছে কি ত্বরণ মূল বিন্দু বহির্মুখী হয়। দেখ এখান থেকে পেয়েছি কত, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা আর। তাহলে আর এর যেটা ডাইরেকশান, সেখান থেকে ত্বরণের ডাইরেকশান কি আসবে, নিশ্চয়ই বাইরের দিকে আসবে। তো সেই জন্যে আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অপশান সিটাকে আমরা কারেক্ট অপশান হিসাবে ট্রিট করে নেব। এবারেতে দেখ আমাদের এখান থেকে বলা হচ্ছে কত 24 বলা হয়েছে কি একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুলল। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করলো তার প্রমাণ। তাহলে পাওয়ার মানে আমরা শিখেছি কত, ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান মানে কত না mgh বাই টাইম। এম এর ভ্যালু কত আছে, এম এর ভ্যালু আছে 300, জি 10, হাইট তোলা হয়েছে কত 2, টাইম কত 3। তাহলে এটা দিয়ে কাটলে কত এলো 100 × 2 × 10, অর্থাৎ সেটা পাচ্ছি কত, আমরা পাচ্ছি মোটামুটিভাবে ওই 2000-এর কাছাকাছি। কিন্তু আমরা সেখানটাতে জিকে কত ধরেছিলাম, জিকে ধরেছিলাম 10। তাহলে যদি আমরা জিকে অরিজিনালি 9.8 ধরি, তাহলে সেটা কার কাছাকাছি পেয়ে যাব, মোটামুটি আমরা এই 1960-র কাছাকাছি পাবো। সেই জন্যে 24-এর কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা বলবো কি না পাওয়ার হচ্ছে কত 2000 ওয়াট। তারপরেরটাতে দেখ কি বলা আছে, ব্রিজের আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার গাড়ি ও আরোহীর ভর এম ভি বেগে আরোহী ব্রিজ অতিক্রম করলে ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ি ও আরোহীর ওপর বল প্রযুক্ত কত আসবে। তাহলে দেখ ভি বেগে এরকমভাবে ঘুরছে, শীর্ষবিন্দুতে বাইরের দিকে কে কাজ করছে mv²/r, নিচের দিকে কে কাজ করছে mg। তাহলে আমাদের বলেছে কি গাড়ি ও আরোহীর ওপর প্রযুক্ত যে বল, তাহলে আমাদের এখান থেকে কি থাকে, বাইরের দিকে থাকে নর্মাল। তাহলে আমরা এখান থেকে করে নিচ্ছি কত, দেখ mv²/r প্লাস নর্মাল ইকুয়াল টু mg। তাহলে n এর ভ্যালু কত পেয়ে যাব, mg মাইনাস mv²/r। তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে দেব, অপশান সি কে। কি বলেছে দেখ, সমত্বরণে গতিশীল এম ভরের একটি বস্তুকণা t1 সময়ে ভি হচ্ছে কত, ভেগ হচ্ছে ভি। তখন আমাদের এখান থেকে জানতে চেয়েছে কি টি সময়তে কৃতকার্যের মান কত আসবে। ওকে, তাহলে দেখ কৃতকার্য মানে কত, ওয়ার্ক ডান মানে কত শিখেছি আমরা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কত শিখেছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ডিসপ্লেসমেন্ট মানে কত শিখেছি, এ ইন্টু টি স্কোয়ার। এস ইকুয়াল টু কত হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেই হাফটা আমাদের এখানটাতে কত দিলাম, এটা। তাহলে এখান থেকে কত পাচ্ছি, হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। এবারে তো দেখ অ্যাক্সিলারেশনের ভ্যালু তো আমরা জানিনি, কিন্তু বলে দেওয়া আছে কত, t1 সময়ে বেগ হয়েছে ভি। তাহলে দেখ যদি আমাদের এখান থেকে লিখি কত, ভি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে সেখান থেকে লিখতে পারবো কত, ভি ইকুয়াল টু তোর এ ইন্টু টি1। তাহলে সেখান থেকে এ পাবো কত, v/t1। তাহলে তার ভ্যালুটা এখানটাতে বসিয়ে দিলে কত পাচ্ছি, হাফ এম v²/t1² ইন্টু টি স্কোয়ার। দেখ না সেটার ভ্যালুটা কোথায় আছে, অপশান এতে। তাহলে 26-এর ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমরা কোনটা করে দেব না, অপশান এ হলো। এরপরের কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখ, এরপরের কোয়েশ্চেনটায় বলা হয়েছে এম ভরের একটি তারের সাহায্যে g/2 স্থির ত্বরণে নিচের দিকে x দূরত্ব নামানো হয়েছে, দিলে আমাদের এখান থেকে কৃতকার্যের মান কত আসবে। রাইট, তাহলে কৃতকার্যের মান বলতে গেলে কত না, কৃতকার্যের মান মানে হচ্ছে ওয়ার্ক ডান মানে কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাই তো এখানেতে ফোর্স মানে কত, দড়িতে যে
টেনশন আছে টি, সেটাকে আমাদের টি ইন্টু ডিসপ্লেসমেন্ট তার ভ্যালু বলা আছে কত এক্স। তাহলে এবারে তো আমাদের কাজ হচ্ছে কি টি এর ভ্যালুটাকে বের করে নেওয়া। তাহলে দেখ দড়ি বেয়ে কেউ নিচের দিকে নামছে, তখন দেখতে পাচ্ছি টেনশন থাকবে উপরের দিকে, নিচের দিকে কে থাকবে এমজি। g/2 স্থির ত্বরণে নিচের দিকে নামানো হচ্ছে, তাহলে উপরের দিকে কত থাকবে mg/2। তাহলে সেখান থেকে টি এর ভ্যালু আমরা কত পেয়ে যাব mg/2। তাহলে এখান থেকে টি এর ভ্যালু mg/2 ইন্টু এক্স বসিয়ে দিলে আমরা ভ্যালু কত পেয়ে যাব হাফ অফ mgx। তাহলে দেখ এখান থেকে সি এর দাগেরটার অ্যান্সার পেয়ে যাব হাফ অফ mgx। বলা হয়েছে কি সরল রেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বস্তুটি বেগ বিনিময় করবে। তাহলে আমাদের কথা শিখেছি কি দেখতো, যদি কোনো দুটো বডির মাস সেম হয়, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফ ভেলোসিটি হয়, সেই জন্য আমাদের এটার অ্যান্সার করবো কত অপশান ডিকে। পরের ঘটনাটার ক্ষেত্রে বলা আছে কি m1 ও m2 ভরের দুটি বস্তুর দূরত্ব আর এদের ভরকন্ত m1 বস্তু থেকে কত দূরে থাকে। একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন। m1 বস্তু থেকে কত দূরে থাকে m2d ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে d এর বদলেতে বলা আছে কত r, তাহলে সেখান থেকে অ্যান্সারটা কত পেয়ে যাব অপশান এ। দেখ এখানটাতে বলা আছে কি দেখতো, আচ্ছা এটা মহাকর্ষ বল দ্বারা আয়তক্ষণ, আচ্ছা এম ক্যাপিটাল এম এবং 5m দুটি গোলকের ব্যাসার্ধ বলা আছে কত r2r। বস্তু দুটোকে 12r দূরত্ব রেখে মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো। এরা মহাকর্ষ বলের দ্বারা পরস্পরকে আকর্ষণ করলে সংঘর্ষের আগে ছোট গোলকের গতিপথ করতে হবে। তাহলে দেখ এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কত আছে, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু আমাদের দিয়ে দেওয়া আছে কত 0, তাই তো। তাহলে এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা সবাই শিখেছি কি এখানটাতে আমাদের ওই কনজারভেশন অফ মোমেন্টাম হবে। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম হলে আমরা কত লিখতে পারবো না, সবাই লিখতে পারবো দেখতো m1 x1 প্লাস m2 x2 সেটা ইকুয়াল টু কত হয় 0। তাহলে ফার্স্ট বডি সেটার ভ্যালুটা কত লিখছি m। আচ্ছা কথা হচ্ছে কি এই কোয়েশ্চেনটাকে তোরা এখন এই সেমিস্টারে করতে পারবি না, এখানে যেটা ভুল করে টাইপ এসে গেছে এটা কিন্তু তোদের নেক্সট সেমিস্টারের চ্যাপ্টারেতে আছে। এটা নেক্সট সেমিস্টারেতে তোর গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে আছে, এটা ভুল করে এসে গেছে, এটাকে তোরা করবি। পরেরটার ক্ষেত্রে দেখ কি বলা হয়েছে না, একটি ঘরের ছাদ থেকে m ও 3m ভরের দুটি বস্তু একটি তারের দুই প্রান্তে ভেঙে পুলিশ সাহায্যে ঝোলানো আছে। পুলি সহ ছেড়ে দিলে এখানে বস্তুটির ভার কেন্দ্রের ত্বরণ হতে হবে। পুলি সহ দুটি বস্তুকেই আমাদের ছেড়ে দিয়েছে, দিলে আমাদের বলেছে কি ভর কেন্দ্রের ত্বরণ কত আসবে। তাহলে দেখ দুটো বডি আমাদের কি আসছে, দুটি মানে পুরো সিস্টেমটাই আমাদের এখান থেকে কি আসছে, পুরো সিস্টেমটাই আমাদের ফ্রিলি ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, তাই তো। দিলে আমাদের বলা হয়েছে কি না দুটি বস্তুর ভর কেন্দ্রের ত্বরণ কত আসবে। তো দেখ নর্মাল সময়তে আমাদের এখানটার অ্যাক্সিলারেশন কত আসার উচিত ছিল m2 মাইনাস m1 ইন্টু g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখ না সেখানটা থেকে ভ্যালু কত চলে আসছে তোর 3m মাইনাস m, অর্থাৎ পাচ্ছিস কত 2m, নিচে পাচ্ছিস কত 4m ইন্টু g। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত g/2। তাহলে এখান থেকে যেটার অ্যান্সার পেয়ে যাব সেটা আসছে কি g/2। তাহলে এখান থেকে এটার অ্যান্সার পাচ্ছি কত c এর ভ্যালু। এখানটাতে কি বলা হয়েছে দেখতো না 1 কেজি 2 কেজি এবং 3 কেজি বস্তুর ভর কেন্দ্র এই বিন্দুতে আছে। 3 কেজি ও 2 কেজি ভর এক আলাদা আলাদা বলে দেওয়া আছে কি 3 কেজি ও 2 কেজি ভরের উপর একটি কণা সংস্থার ভর কেন্দ্র। আচ্ছা এখানে তো কোয়েশ্চেনটা টাইপিং মিস্টেক আছে, তো তোদের এটা করার দরকার নেই। তো যাই হোক যে কোয়েশ্চেনগুলো দেখালাম এই কোয়েশ্চেনগুলোকেই তোরা মোটামুটি করিস, এই কোয়েশ্চেনগুলোকে করলেই মোটামুটি তোদের এখানটা থেকে পারপাসটা সলভ হয়ে যাবে। এই জিনিসগুলোকেই তোরা দেখিস। পরের কোয়েশ্চেন কি বলে দেওয়া আছে দেখ, পরের কোয়েশ্চেন বলে দেওয়া আছে হচ্ছে কি কোনো বস্তুর ওপর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। যদি বস্তুর ওপর কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন ধ্রুবক হয় যদি আমাদের এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু 0 হয়, তাহলে বাহ্যিক টর্ক ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয়, তাহলে কি থাকবে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে।
তাহলে 33 এরটা একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন ছিল, সেটাকে তোরা দেখে নিবি। আচ্ছা, এখানটাতে বলেছে কি না নিরেট সুষমগোলক, অর্থাৎ হচ্ছে কি সলিড স্ফিয়ার, রাইট? সলিড স্ফিয়ার অমসৃণ অনুভূত তলের ওপর স্থিরপ্রজ্ঞায় আছে। গোলকটি তার কেন্দ্রভূমিক রেখা বরাবর একটি ঘাত প্রয়োগ করা হলে এর ফলে প্রারম্ভিক গতিবেগ হলো কত? v। সেটা নিয়ে তলের ওপর পিছলে চলতে সাহায্য করে। যখন না পিছলে গড়িয়ে যায় তখন তার গতি কত আসবে? আচ্ছা, এটা তোদের আমি একদম থিওরি হিসাবে শিখিয়েছিলাম। তার ভ্যালুস কত হয় না আমাদের 5/7 v0। তোদের যদি কারোর জানার দরকার হয় থিওরির ভিডিওটাকে ফলো করবি, ফলো করলেই কিন্তু তোরা তার অ্যান্সারটাকে পেয়ে যাবে। আর দেখ লাস্ট কোয়েশ্চেন, এখান থেকে বলা আসছে কি ভি প্রাথমিক বেগে একটি বক্রতলের উপর গড়িয়ে পড়ছে, প্রাথমিক অবস্থানের সাপেক্ষে সর্বোচ্চ এত উচ্চতায় পৌঁছবে, বস্তুটি হলো। তাহলে দেখ আমাদের এখান থেকে দেখেছি কি বক্রতলের ওপর দিয়ে সে কী করেছে, এরকমভাবে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, হলো। যে সর্বোচ্চ হাইটেতে পৌঁছেছে সেই সর্বোচ্চ হাইটটাতে পৌঁছানোর পরে তার এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে? 3v²/4g। আমরা এখানটা থেকে জানি নিচের তলাতে তার কি ছিল? হাফ অফ mp² প্লাস হাফ অফ i ওমেগা স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত আসছে? mgh। তাহলে এইচ এর ভ্যালু কত আছে? 3v²/4g। তাহলে জিজি কেটে গেল, জিজি কেটে গেলে আমাদের এখান থেকে কত পাচ্ছি দেখ না? 3/4 mv²। দেখ সেখান থেকে পাচ্ছি কত? দেখ হাফ অফ mv²। তাহলে এখান থেকে পাচ্ছি কত? হাফ আই। ওমেগা মানে আমরা কত শিখেছি? ওমেগা মানে আমরা সবাই শিখেছি সেটা হয় কত? v²/r²। তাই তো? তাহলে আমাদের সবাই শিখেছি কত এই ঘটনাগুলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? দেখ সমস্ত জায়গা থেকে দুইগুলো কেটে দিলে এখানটাতে আসছে এটা। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি i ইন্টু v²/r², সেটার ভ্যালুটা কত পাচ্ছি? দেখ না আমরা পাচ্ছি 3/2 mp² মাইনাস mp², মানে সেখান থেকে পাচ্ছি কত? হাফ অফ mp²। তাহলে বোথ সাইড থেকে v² কেটে গেল, i এর ভ্যালু কত আসছে? হাফ অফ mr²। হাফ অফ mr² কার মোমেন্ট অফ ইনার্সিয়া হয়? সবাই শিখেছি সেটা হচ্ছে কার? না চাকতির। তাই আমরা বলবো কি এটার ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে কত? না বি। ওকে, তাহলে এরকমভাবেই তোরা কোয়েশ্চেনগুলোকে সলভ করিস, এভাবে করলেই তোদের কিন্তু কাজটা মিটে যাবে। চল এই অবধি থাক।